এত অপেক্ষার পর আমরা রিং রেস্টুরেন্টে চলে আসলাম এন্ড এটাকে কিন্তু ঝুলন্ত রেস্টুরেন্ট বলা চলে, আই মিন হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। আর এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা যেহেতু নিউ টাউনে পড়েছে তাই আশেপাশের পরিবেশটা অনেক ডেভেলপ এন্ড এই রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা রিং শেপের হয়ে আছে, অনেকটা ঝুলন্ত অবস্থা দেখা যাচ্ছে বাট অনেকটা ইউনিক। সো আমরা এখন আন্ডারপাস দিয়ে যাব। এই আন্ডারপাসের সিস্টেমগুলো কিন্তু অনেকটা হেল্পফুল আমাদের জন্য, আমরা রোড পারাপার করতে পারি অনেক ইজিলি এন্ড এটা কিন্তু ওল্ড টাউনে দেখা যায় না, শুধু নিউ টাউনে আছে এন্ড কিছু দূর পরপরই দেখলাম আন্ডারপাসের সিস্টেম আছে। নিউ টাউনে যে ডেভেলপমেন্টটা করা হয়েছে এটা আমাদের জন্য অনেকটা চমৎকার বিষয়, কারণ আমরা যখন বাংলাদেশিরা আসি তখন আমরা ভাবি না, আমরা ওল্ড কলকাতায় আসি আমরা ভাবি যে কলকাতা হয়তো এরকমই ডার্টি একটা এরিয়া, বাট নিউ টাউনটা পুরোটাই ভিন্ন। এই যে ওই পার থেকে এই পারে আমরা এখন রিং রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। মাত্র যারা মিনিমাম 500 টাকার খাবার খাবে সে তার জন্য উপরে উঠা যায়। এটা হচ্ছে ইকো পার্কের গেট আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে। আর যে ইকো পার্কের এরিয়াতে পড়ছে, সীমা যেটা দেখা যেতেছে লাস্ট পর্যন্ত ওই যে গাছগাছালিগুলো। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঘোরার জন্য বের হয়ে গেলাম ওল্ড টাউন থেকে নিউ টাউনে। আজকে আমরা যাব রিং রেস্টুরেন্টে। এখন 12টা বাজে, সো এখন আমরা রওনা দিচ্ছি অ্যান্ড ওল্ড টাউন থেকে নিউ টাউন যেহেতু ভালোই টাইম লাগে তাই আমরা আগেই রওনা দিয়ে দিয়েছি অ্যান্ড আমরা যে দেখি আজকে কি করা যায় অ্যান্ড আমরা অনেক এনজয় করব। আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু ওল্ড টাউনটা কিন্তু অনেক পুরনো একটা জায়গা, বাট নিউ টাউনটা কিন্তু সবার জন্যই নতুন, কারণ আমরা যখন বাংলাদেশ থেকে কলকাতায় আসি তখন কিন্তু আমরা ওল্ড টাউন হয়েই সব জায়গায় ট্রানজিট করি। তাই আমরা এখন যাচ্ছি নিউ টাউনে, আমাদের মধ্যে একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে অ্যান্ড আজকে যেহেতু আমরা ফার্স্ট টাইম রিং রেস্টুরেন্টে যাচ্ছি তাই আমরা রিং রেস্টুরেন্টে আমরা এক্সপ্লোর করব পুরাটা অ্যান্ড আমরা কিন্তু অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম রিং রেস্টুরেন্টে যাবো অ্যান্ড ইকো পার্ক প্লাস ওইখানে নিউ টাউনের যত প্লেস আছে সবগুলোতেই ঘুরবো অ্যান্ড সায়েন্স সিটিও কিন্তু নিউ টাউনেই পড়েছে। সো নিউ টাউনটা কিন্তু অনেক ডেভেলপ একটা এরিয়া। সো আমরা ফ্যামিলির সবাই আড্ডা দিতে দিতে এখন যাচ্ছি নিউ টাউনে রিং রেস্টুরেন্টের উদ্দেশ্যে অ্যান্ড ওইখানে যে আমরা অনেক ঘোরাঘুরি করব, এনজয় করব। ওল্ড টাউন থেকে নিউ টাউনের ডিস্টেন্স কিন্তু মোটামুটি ভালোই আছে, বাট যেহেতু ওয়ান ওয়ে রোড কলকাতা তাই একটু বেশি টাইম লাগে, বাট এটাই বেটার কারণ জাম তেমন একটা পড়ে না, কারণ ওয়ান ওয়ে রোড হওয়ার কারণে যে রোড দিয়ে আসে সে রোড দিয়ে আবার ব্যাক করা যায় না। যেমন আমাদের বাংলাদেশে তো ওয়ান ওয়ে রোড খুব কমই দেখা যায়, বাট কলকাতায় সব রোডগুলোই ওয়ান ওয়ে। আমি এখন ম্যাপ থেকে বের করে দেখাবো লোকেশনটা যেন সবার জন্য ইজি হয় রেস্টুরেন্টে যাওয়াটা অ্যান্ড এটার অফিসিয়াল নাম কিন্তু বিসওয়া বাংলা গেট। সো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নিউ টাউনে পড়েছে অ্যান্ড এটার ফুল লোকেশনটা জানতে হলে আপনারা ম্যাপে সার্চ করে দেখতে পারেন, এটা আরও ইজি হবে আপনাদের জন্য। আমরা যেহেতু অনেকদিন প্ল্যান করে রেখেছিলাম তাই আমাদের যাওয়া এমন না যে আমাদের ম্যান্ডেটরি খাওয়ার জন্য যেতে হবে, আমরা ঘুরতে যাচ্ছি অ্যান্ড যেহেতু নিউ টাউনে পড়েছে নিউ টাউনের পরিবেশটা পুরো ডেভেলপমেন্ট অ্যান্ড অনেকটা সুন্দর, তো আমরা ঘুরতে যাচ্ছি অ্যান্ড এই রেস্টুরেন্টের কিন্তু খাওয়ার টাইমটা কিন্তু একটা ম্যাক্সিমাম টাইমে থাকে, একটা ফিক্সড টাইম আছে, ওই টাইমটা দেখিয়ে যেতে হবে। তো আপনারা যারা যাবেন তারা কিন্তু কল করে যাবেন বা আপনারা টাইমটা দেখে যাবেন, একটা দুপুরের একটা টাইম থাকে আর রাতের একটা টাইম থাকে, সো ওই টাইমটা দেখে যাবেন কারণ অন্য টাইমে গেলে সেটা অফ থাকবে। আমরা এখন যে ব্রিজটাতে উঠেছি এটা কিন্তু ওল্ড টাউন থেকে নিউ টাউনের একটা লিঙ্কিং পার্ট অ্যান্ড আমরা যতবারই নিউ টাউনে গিয়েছি এই ব্রিজটা হয়ে গিয়েছি অ্যান্ড এই ব্রিজটার পর থেকেই হলো নিউ টাউন শুরু অ্যান্ড এই ব্রিজটার পর থেকে হলো সায়েন্স সিটিও আছে ব্রিজটার পরে, বাট আমরা যেখানে যাবো ওইটা হলো হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বিসওয়া বাংলা গেট অ্যান্ড ওইটা কিন্তু অনেকটা প্রপার নিউ টাউনে পড়েছে, আই মিন অনেকটা ভিতরে। আজকে কলকাতার ওয়েদারটা অনেক কুল, আজকে যেহেতু রেইনি ডে অ্যান্ড কলকাতায় কিন্তু ম্যাক্সিমাম টাইম অনেক গরম থাকে, তো সেই জন্য ঘোরাফেরা করা যায় না বা আমরা যে কাজে এসেছি সেটা করা যায় না। আজকের ওয়েদারটা অনেক ভালো লাগছে অ্যান্ড দেখা যাক কি হয়। আমাদের সবার মাথায় কিন্তু একটা কথা ঘুরতে পারে, নিউ কলকাতা যেহেতু এতটা ডেভেলপ তো আমরা কেন ওল্ড কলকাতায় থাকি। ওল্ড কলকাতায় কিন্তু সব কিছুর কস্ট অনেক কম, সো আমাদের অনেক নিয়ারেবল হয়, কাছাকাছি হয় কস্ট চালানোর জন্য, কারণ আমরা যেহেতু বিজনেস পারপাসে বা আমরা ট্রাভেল পারপাসে বা ডক্টর পারপাসে আসি তাই আমাদের কিন্তু এতটা চিল করার বা এতটা ফ্যাশনেবল কিছুর টাইম নেই। সো আমরা কিন্তু অনেকটা কম বা চিপে খোঁজা ট্রাই করি, তাই এটা ওল্ড কলকাতা বেস্ট। নিউ কলকাতা সব কিছুর প্রাইস বেশি, অনেক বেশি হাই, সো থাকা খাওয়া যেটাই বলেন সব কিছুর প্রাইস অনেক হাই। আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা কলকাতা যখন ওলা বা উবার কল করবেন তখন পার্সন মেনশন করে দেবেন, না হলে ড্রাইভার অনেকটা হ্যাসেল করে, বলে যে আপনারা মেম্বার্স বেশি এক্সেল নিতে পারতেন, বড় গাড়ি নিতে পারতেন, বাট এইটা ঠিক না, আপনাদের অ্যাডজাস্ট হলেও ওরা কথা বলবে, তাই আপনারা পার্সন মেনশন করে দেবেন, না হলে প্রবলেম হবে। এইটা বেশি হয় দূরে যাওয়ার ক্ষেত্রে। হোয়াট এভার, আমরা যেতে যেতে বাকি কথা বলি।
অ্যাট লাস্ট এত অপেক্ষার পর আমরা হ্যাঙ্গিং রেস্টুরেন্টে চলেই আসলাম। তো এখন আমরা গাড়ি থেকে নেমে আশেপাশে ঘুরবো অ্যান্ড তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরে যাবো। রেস্টুরেন্টে যারা আসে তারা কিন্তু মেনলি খাবার খাওয়ার জন্য আসে না, প্লাস পাশাপাশি পিকচার নেওয়ার জন্য আসেন, কারণ রেস্টুরেন্টের ভিতর থেকে কিন্তু বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর যেহেতু ইউনিক টাইপের রেস্টুরেন্ট, এটা কিন্তু অবভিয়াসলি আমাদের বাংলাদেশে কিন্তু আই থিঙ্ক নেই। সো যারা বাংলাদেশ থেকে আসছে তাদের জন্য অনেকটাই এক্সাইটমেন্ট কাজ করবে। আমার কথা মানে এই না যে বাংলাদেশে ভালো রেস্টুরেন্ট নেই, অবভিয়াসলি বাংলাদেশে অনেক ভালো রেস্টুরেন্ট আছে। বাট আমি একটা জিনিস নোটিস করলাম, বাংলাদেশে কিন্তু অনেক ভালো সার্ভিস পাওয়া যায়, কিন্তু কলকাতায় একটু সার্ভিস নেই। কলকাতার অবস্থা অনেক বেশি খারাপ। কলকাতায় কিন্তু মোর দ্যান চিটার বাটপারে ভরা। এমন না যে কলকাতার সব প্লেস খারাপ বা সব প্লেসে চিটার বাটপার ভরা, কিন্তু আমি দেখলাম যে 95%ই চিটার বাটপার। অ্যান্ড আমাদের বাংলাদেশে কিন্তু এমন না যে সব প্লেস ভালো, বাট কিছু কিছু প্লেস আছে লাইক গুলিস্তান টাইপের কিছু কিছু এরিয়া আছে যে খারাপ, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এতটা চিটার বাটপার ভরা না। অ্যান্ড আমরা কিছু একটা টাস্ক করলে কিন্তু ওরা ডিরেক্টলি বলে দেয় যে কোথায় যাওয়া যায় বা কোথায় কি আছে, সঠিক ইনফরমেশন দেয়। বাট কলকাতা এমন না, কলকাতায় আপনাকে পুরো কলকাতা ঘোরাবে। কলকাতায় এসে কিন্তু আমি আরেকটা জিনিস নোটিস করেছি, কলকাতার সবার কিন্তু লাইক হট টেম্পারেচারে জাস্ট আপনি একটা জিনিস যদি একবারের পরে যদি দুইবার জিজ্ঞেস করেন তাহলে তারা রুড বিহেভ শুরু করে। অ্যান্ড এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু কোনো কিছু কিনতে গেলে কিন্তু একবারের পর দুইবার কি আমি 5বারও আজ করতে পারি, বাট এটা ওনারা রুড বিহেভ করে ফেলে। সো জানি না, আই ডোন্ট নো ওরা কেন করে, বাট ওদের দেখলাম যে সবারই হট টেম্পারেচারের ম্যাক্সিমাম আপনি আজ করলে দেখবেন যে ওরা একবারের পর দুইবার আজ করবেন, দেখবেন যে ওরা রুড বিহেভ শুরু করছে। এনিওয়ে এখন আমরা আন্ডারপাস করে রোড পার হবো, পার হয়ে আমরা রেস্টুরেন্টে যাবো। কলকাতায় আন্ডারপাসের সিস্টেমগুলো কিন্তু অনেকটাই বেটার, অ্যান্ড এটা কিন্তু ওল্ড টাউনে তেমন দেখিনি। ওল্ড টাউনে আছে বাট ওইগুলা তেমন একটা বেটার না। নিউ টাউনে দেখলাম অনেকটা ডেভেলপ করেছে, অ্যান্ড এটা কিন্তু আমাদের সাধারণ মানুষদের জন্য অনেকটাই বেটার। এটা কিন্তু কিছু দূর পরপরই দেখলাম আমি আন্ডারপাসের সিস্টেম করেছে, অ্যান্ড এটা দিয়ে কিন্তু ইজিলি রোড পারাপার করা যায়। কলকাতার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কিন্তু আপনি নিউ টাউনে না আসলে বুঝতেই পারবেন না, কারণ আমরা বাংলাদেশিরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ওল্ড কলকাতায় থাকি, কারণ এখানে চিপেস্ট হোটেল, খাওয়া দাওয়া সব কিছু অনেক কম দামে পাওয়া যায়। কারণ আমরা যেহেতু একটা টার্গেট নিয়ে আসি, সো আমাদের টার্গেটটা ফুলফিল করার জন্য কিন্তু আমরা চিপেস্ট সব কিছু খোঁজার ট্রাই করি। সো নিউ কলকাতায় কিন্তু সব কিছুর প্রাইস অনেক হাই, তাই আমরা নিউ কলকাতায় থাকি না ম্যাক্সিমাম টাইমে, সবাই ওল্ড কলকাতায় থাকি। আমরা হচ্ছে এখন এইটা দিয়ে আবার উপরে উঠছি। এখন আমরা রিং রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। এটা হচ্ছে ওঠার সিঁড়ি। আপনার অনুভূতি কি? এই যে খুব রৌদ্র। এই যে ওই পার থেকে এই পারে আমরা এখন রিং রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। কলকাতা সব রোড যেহেতু ওয়ান ওয়ে রোড, তাই আমাদের গাড়িটা রোডের ওই পারে নামিয়ে দিয়েছে, কারণ এই সাইডে আসলে অনেক বেশি টাইম লাগতো। আমরা কিন্তু চাইলে আসতে পারতাম, বাট আমাদের অনেক বেশি টাইম লেগে যেত, তাই আমরা আন্ডারপাস দিয়ে চলে আসলাম। এটা হচ্ছে রিং রেস্টুরেন্টের কিচেন, আর এখান থেকে খাবার উপরে সার্ভ করে। হ্যাঙ্গিং রেস্টুরেন্টের টিকিট কাউন্টার আমরা ফার্স্টে এখানে এসেছিলাম, দেন এই যে ওই লোকরা বলতেছিল যে টিকিট কাউন্টার ওইখানে পড়াবো, ওইখান থেকে টিকিট কাটতে গেছে। মানে রেস্টুরেন্ট এখানে, বাট টিকিট কাউন্টার একটু দূরে দিয়েছে, আর রেস্টুরেন্ট এখান দিয়ে উঠতে হয়। এটা মেবি লিফটও আছে, যে দিক দিয়ে লিফট আছে, দেখতে সিস্টেম। তো আব্বু টিকিট কাটতে গেছে, দেন আমরা উপরে উঠবো। আর রেস্টুরেন্টের কিচেনও নিচে, হয়তো খাবারটা নিচে থেকে নিয়ে যায়, সবাই নিচে থেকে সার্ভ করা হয়। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? বাচ্চা ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না আজকে এই গালটা। আমি এখানে ফার্স্ট আসলাম তো খুবই ভালো লাগতেছে, আর এখানে আমাদের আসার কথা ছিল, কিন্তু হ্যাঁ এরকম অনেকবারই আসার জন্য প্ল্যান হয়েছে, বাট এটার ফিক্স টাইমের জন্য আমাদের আসতে লেট হয়েছে, এই হয়েছে। ইনফ্যাক্ট আজকেও এখন এটার কিন্তু একটা ফিক্স টাইম দেওয়া আছে। এটা বাজে এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে কিন্তু ফিক্স টাইম দেওয়া আছে। হ্যাঙ্গিং রেস্টুরেন্ট সকাল 12:30 থেকে 12:30 থেকে 3টা 30 পর্যন্ত, আর সন্ধ্যার পরে 7টা থেকে 9টা 30 পর্যন্ত। এরপরে বা এর আগে কোনো টাইমে আসলে এটা ওপেন পাওয়া যাবে না, এটা ক্লোজ থাকবে। এই জন্য আমরা অনেকবার আমরা আসার প্ল্যান করেও টাইম অনেকবার লস হয়েছে, এই জন্য আমরা আসতে পারিনি। সো এখন অলমোস্ট 2টা একটু বেশি বাজে, তো আমাদের এই টাইমে আসা লাগলো। এরকমই হয়, দেরি হয় আশেপাশে, তো আমরা এইভাবেই আসলাম। এখন হচ্ছে বাবার টিকিট কাটার পর। সো গাইস, এই যে এই রেস্টুরেন্টটা
এটার সিস্টেমটা হচ্ছে মেইনলি মিনিমাম একজনের 500 টাকার অর্ডার দেওয়া লাগবে, তাহলে আপনি ঢুকতে পারবেন না। খাবারের খাবার খেলে শুধুমাত্র যারা মিনিমাম 500 টাকার খাবার খাবে সে তার জন্য উপরে ওঠা যাবে, এছাড়া উপরে ওঠার অনুমতি নেই। এটা হলো এই ঝুলন্ত রেস্টুরেন্ট বা টাওয়ারের, এটা আমি বলবো একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ফালতু সিস্টেম করেছে। এখানে টুরিস্ট আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে। লোকই দেখলাম নাই, টোটাল লোকই এখানে যায় না। মানে এত ধিক্কারজনক সিস্টেম, আমি এগুলাকে অপছন্দ করি। তো এখন হচ্ছে আমরা ব্যাক করে অন্য জায়গায় যাব, দেখি কোন জায়গায় যাওয়া যায়, দেন আপনাদেরকে জানাবো। সো গাইস, এখান থেকে হচ্ছে ইকো পার্ক আছে, তাই আমরা ডিসিশন নিলাম যে ইকো পার্ক যাব। আর আমরা হচ্ছে এখন অটোতে করে যাচ্ছি, পার পারসন 15 টাকা করে, 80 টাকার হচ্ছে আমরা ইকো পার্কে আছি। এই যে আমরা সবাই এই অটো করে যাচ্ছি। মেনলি হচ্ছে রিং রেস্টুরেন্ট থেকে ইকো পার্কের দূরত্ব খুব তেমন একটা বেশি না, যার ফলে আমরা অটো করে এখানে যাচ্ছি। আর ভাড়াটাও কম, 15 রুপি। তো এই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা যতটা সুন্দর তার থেকে এইটার সিস্টেমটা অনেক বেশি বাজে। অ্যান্ড এটাতে নাকি মিনিমাম 500 টাকার খাবার অর্ডার করে দেন ইন করতে হয়, না হলে ইন করা যাবে না। সো এটার কিন্তু সিস্টেমটা অনেক অনেক বেশি বাজে। অ্যান্ড আমাদের হাতে যেহেতু টাইম ছিল না, 3:30 পর্যন্ত লাঞ্চের টাইম ওপেন, এখন অলমোস্ট 3টা বেজে গেছে, তাই আমরা রিস্ক নিইনি। আমরা এখন ইকো পার্ক যাচ্ছি। হ্যাঙ্গিং রেস্টুরেন্টের থেকে ইকো পার্ক অনেক নিয়ার, সো আমরা এখন ইকো পার্ক যাবো, ইকো পার্কে ঘোরাঘুরি করবো। আমরা ইকো পার্কে গেটে চলে এসেছি, অ্যান্ড এটা খুবই নেয়ার ছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছি। সো গাইস, এটা হচ্ছে ইকো পার্কের গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে, আর অটো আমাদের সাথে বাটপারি করেছে, আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিয়েছিল, তাই আমরা হেঁটে হেঁটে চলে আসা লাগলো। এই যে এটা হচ্ছে ইকো পার্কের গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এটা ইকো পার্কের ফার্স্ট গেট, আমাদের নামিয়ে দিয়েছিল ওই লাস্ট পর্যন্ত লাস্টে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমরা যে 80 টাকা দিয়ে আসলাম সেটা ঠকা। এখান থেকে এখানে দূরত্ব 50 টাকাও না, যেটা আমরা ভুল করেছি। ডিস্টেন্সের টাকা এটাও না, আরও কমে আপনারা আসবেন। এটা আমরা চিন্তাম না জন্য এরকম অবস্থা আমাদের। শুধু তাই না, এখানে ট্যাক্সি, অটো, হোটেল এবং বিভিন্ন পর্যটন স্পটগুলোতে এত বেশি প্রতারক। এক ভদ্র মহিলা আমার চ্যানেলে মন্তব্য করেছিল, আমার বক্তব্য নিয়ে তার খারাপ লেগেছে। আপনার এতটাই খারাপ লেগেছে যে আপনি মন্তব্য করেছেন। আর আপনার দেশের মানুষের এখানে, বিশেষ করে কলকাতার মানুষদের মধ্যে, বিশেষ করে এই যে নিচের শ্রেণীটা, অশিক্ষিত যাযাবর যে শ্রেণীটা, মোর দেন অশিক্ষিত শ্রেণী, এরা বেশিরভাগই চিটার, প্রতারক। এইভাবে ট্যাক্সিতে প্রতারণা করে, হোটেল নিয়ে প্রতারণা করে, ব্রোকার দালালে ভর্তি। তাও তো আমি গতবারে এইভাবে স্ল্যাব মন্তব্য করি না, এবার স্ল্যাব মন্তব্য করেছি। হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার, আর এগুলো হচ্ছে পার্কিং সাইট। প্রচুর রৌদ্র, প্রচুর, দুপুরে ঘোরাই যায় না। ইকো পার্কে মেইনলি এখানেই নামায়, যে কোনো গাড়ি বা যে কোনো অটো বা সিএনজি যেটাই আসুক এখানেই নামায়, কিন্তু আমাদের নামিয়ে দিয়েছি দূরে, বাটপারি করেছে। পরে আমরা করা নেই, আমরা এখানে এসে টিকিট কেটে আমরা ফার্স্ট গেটে টিকিট কেটে দেন আমরা এখন ভিতরে আসলাম। তো মেইন টিকিট কাউন্টারটা এইটাই, আর এখান থেকে ইকো পার্কটা শুরু। ওইখানে কাউকে নামাইলে সেটা আবার একটা রং হয়ে যায়। আপনারা এখানেই নামবেন। এই যে টিকিট কাউন্টার। রোদের মধ্যে ঘুরতে চায় না। আমরা 5টা টিকিট নিয়েছি, অ্যান্ড পার পার্সন টিকিট 30 রুপি করে পড়েছে। এখন আমরা ইকো পার্কের ভিতরে এসেছি ফার্স্ট গেট দিয়ে, অ্যান্ড ইকো পার্কটা কিন্তু এখান থেকেই শুরু। এটা নেভিগেশন ম্যাপ দিয়ে রেখেছে। ইকো পার্কটা সহজ করে বোঝার জন্য এটা দিয়েছে। ইকো পার্কে মেনলি অনেকগুলো গেট আছে, এখানে সেটা দেওয়া। এটা অনেক বড় এরিয়া নিয়ে, সবই হচ্ছে গাছগাছালি, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে আমরা ব্লগ করছি, ব্লগের একটা ইকো পার্ক বা বিভিন্ন ট্যুরিজম স্পটে যে আমরা আমাদের পারিবারিক রেকর্ড সহ বিভিন্ন কিছু আমরা ট্যুরিজমের উপরে করছি। এখানে গেটে তাও অবজেক্টর, কারণ ওদের
আসলে কি সার্ভিস নাই, তো যাদের সার্ভিস নাই তাদের তো কথা থাকবেই। এই অবজেকশন দেওয়া শুরু করেছে, এখানে এটা করবেন না, ব্লগ এই সেই। সার্ভিসটা বাড়াও বাবা, তোমরা কলকাতার মানুষরা সার্ভিস বাড়াও। তোমাদের কাছে আমরা সার্ভিস পাই না, বাংলাদেশের মানুষরা আমরা কোনো সার্ভিস পাই না। হোটেলে চিটিং, এখানে ট্যাক্সিতে চিটিং, বিভিন্ন পর্যটন স্পটগুলোতে চিটিং, প্রতারণা, এইগুলি আবার কলকাতার দু একজন মানুষের গায়ে বেঁধে যায়, যে যদি কোনো কিছু বলে গায়ে বেঁধে যাবে। কথা বড় বড় খুব, কথায় মনে হয় যেন একেবারে হাসির ফুল জুড়ি, কিন্তু বাস্তবতা হলো উল্টা। আমরা সার্ভিসে বিশ্বাস করি, সার্ভিস ভালো তো সব ভালো, যার সার্ভিস নাই তার কিছু নেই। ঠিক আছে, আমরা যদি কোনো কারণে রাস্তায় বেরিয়ে হোটেল খুঁজি, দালালে ভর্তি থাকে, দালালরা যাবেন দাদা যাবেন 1000 লোক সামনে বেষ্টিত হয়ে যায়। ট্যাক্সি খুঁজতে গেলেও 1000 লোক এখানে বেশ বেড়ায় ধরে। এখানে হোটেলে খেতে বসলে খারাপ ব্যবহার করে, উল্টাপাল্টা ব্যবহার করে, মনে হয় যেন মানে এরা ব্যবহার কোনোদিন শিখছে মনে হয়নি। ব্রিটিশ দাবিদারির সেই আমল থেকে তারা দাবিদারি করে, আমার মনে হয় এখনো তাদের সেই অভ্যাসটা পরিবর্তন হয়। কথা বলবো না, কারণ আমি চ্যালেঞ্জে সরে বললাম, আমরা অন্তত বাংলাদেশিরা ব্যবহার জানি। আমি এখানে আসার পর মনে হলো যে বাংলাদেশিরা অনেক ভালো, বাঙালিরা অনেক ভালো, বিশেষ করে বাংলাদেশিরা অনেক ভালো। আমি বারবার বলছি, দুই একজন এমনভাবে কথা বলে আর কথা ছাড়ে না, মনে হয় যা আছে তাই বলে ফেলবে, শেষ। আমি খুব অ্যাংরি সুরে বলছি, ডাজ নট ম্যাটার। এখানে মেইনলি তেমন কিছুই নেই, আমরা যা যা এগিয়ে দেখলাম জাস্ট প্রাকৃতিক পরিবেশ, ছবি তোলার সব কিছু এই সেই এগুলোই, তেমন কিছুই নেই। অনেক গরম, মধ্যে হাঁটতে ভালো লাগছে। ও দোলনা বাচ্চাদের জন্য। এখানে অনেক ছবি তোলার প্লেস, বাগান, গার্ডেন এগুলোই। এই যে আমরা এখন লেকের কাছে চলে আসলাম। লেকটা খুব পরিচ্ছন্ন একটা লেক, খুবই সুন্দর, আর বাতাস সব মিলে ভালোই লাগছে। আমার সেই ইকো রকম পার্ক? ভালো লেগেছে এই লেকটা, ইকো পার্কের এই লেকটা। যদিও আমার নিকো পার্কটা আমার ততটা ভালো লাগে না, ইকো পার্কের এই লেকটা আমার মনে হয় বিকেলে খুব অসাধারণ পরিবেশ থাকে। তবে এখানে খুব মাথাটা খুব উত্তপ্ত থাকে। এখানে কলকাতার মানুষজনের চলাফেরা, ব্যবহার, কথা বলা আসলে এরা জানেই না, এখনও তারা পিছিয়ে আছে 100 বছর। এখানে আসার পর মনে হয় যেন বাংলাদেশটা অনেক ভালো, বাংলাদেশের মানুষগুলো অনেক ভালো, আগে এতটা বুঝি। যাই হোক, আমরা ঘুরছি, আগে আমাদের ঘোরার পর্ব ছিল না, এবার চিকিৎসা করাচ্ছি, চিকিৎসার সাথে সাথে আমরা ঘুরছি, যেহেতু থাকতেই হচ্ছে বাধ্য হয়ে, সেই জন্য আমরা ঘুরছি। ওই যে নিকো পার্কের মতো ট্রেন, আর এখানে ছবি তুলছে, ফটোশুট হচ্ছে। ইকো পার্কের এই ন্যাচারাল ভিউটা অনেক বেশি সুন্দর। সাইডে রিভার আছে, ইকো পার্কের একবারে মাঝখানে দিক দিয়ে, পুরোটাই যে ইকো পার্কের এরিয়াতে পড়ছে, যেটা দেখা যেতেছে লাস্ট পর্যন্ত ওই যে গাছগাছালিগুলো, পুরোটা ইকো পার্কের এরিয়া। আর এই যে এখানে ক্যান্টিন টাইপের কিছু আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ফাস্টফুড টাইপের আইটেম। ওই যে টাওয়ার, ওইটাও ইকো পার্কের মধ্যে পড়ছে, ওটা ওই অপর সাইড দিয়ে সব। আবার এদিকে শিকারা, মানে ওই যে আমরা যে কাশ্মীরে ঘুরেছিলাম, বোট টাইপের, রিভারটা ক্রস করার জন্য বা রিভার ঘোরার জন্য। ও কি আপনার এই গ্লাসে আপনার বোতল পানি আছে?
এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিতেছি সবাই। আর এখন টিকটক করবে, টিকটক করার পর তারপর আমরা সামনে যাবো। মেইনলি এখানে বিকালের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে, কারণ এই টাইমে অনেক রোদ পড়ে, রোদের টাইমে অনেক বেশি। আজকে টেম্পারেচারটা অনেক বেশি, আবার রোদে টিকে থাকা যায় না। আর এখানে একটু পর পরই আবার বেঞ্চ আছে, রেস্ট নেওয়ার সিস্টেম আছে। অ্যান্ড এখানের পার্কের যে ন্যাচারাল ভিউ বা পার্কের যে সব কিছু দিক দিয়ে পার্কটা ভালো আছে। আমরা এখন ইকো পার্ক থেকে ব্যাক করতেছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অ্যান্ড আমরা অনেকক্ষণ ইকো পার্কে স্টে করলাম, অনেক কিছু দেখলাম। এখন আমরা ইকো পার্ক থেকে ব্যাক করতেছি। আমরা ইকো পার্ক থেকে ব্যাক করে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা আমাদের হোটেলে যাব। কি 2 নাম্বার গেট? ইকো পার্ক অনেক বড় এরিয়া নিয়ে, ইকো পার্কে অনেকগুলো গেট আছে। ওই নদীর ওই পাশেরটা ইকো পার্ক, অনেক বড় এরিয়া নিয়ে করেছে। তোমার কেমন লাগছে ইকো পার্কটা, কেমন লাগছে তোমার? হ্যাঁ, অনেক সুন্দর ইকো পার্কটা, দেখার মতো, আপনারা আসবেন। এটা মেবি হেলথ সেন্টার, ইকো পার্কের হেলথ সেন্টার। কার কোনো হেল্প বা রিপোর্ট করতে হলে মেবি এখান থেকে করতে হয়। এটার ভিতরে ক্যান্টিন আছে, বাট খাবারের রেটগুলো হাই অ্যান্ড খাবারের মানগুলো ভালো না, খাবারের কোয়ালিটি তেমন ভালো না। এই যে এটা ইকো পার্কের সেকেন্ড গেট, এটা আবার রোডের সাইডে পড়ছে, কিন্তু আমরা যেদিক দিয়ে না, এটা রোডের সাইডে পড়েছে, বাট আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেটার সাইড দিয়ে আবার কোনো ছিল না, মানে ওটা কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, নতুন নতুন হয়তো ওই সাইডে পড়তেছে। মানে এটা এরিয়াটা খুব অনেক বড় এরিয়া নিয়ে করেছে। তো এইটার গেটও হয়তো বাড়াইতেছে। আমরা যেদিকে আসছিলাম সেটা ফার্স্ট গেট, বাট আমাদের যেদিকে নামিয়ে দিয়েছিল অটোটা, সেটা আবার নিয়োগ করতেছিল, মানে গেটটা নিয়োগ করতেছিল। তো আমরা এখন এই গেট দিয়ে বের হবো, বের হয়ে আমরা লাঞ্চ করবো। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম। এই যে আমরা ইকো পার্কের সেকেন্ড গেট দিয়ে বের হচ্ছি। এই যে এটা আন্ডারগ্রাউন্ড এটা দিয়ে নিচে, মানে রোড পার হওয়ার জন্য এটা বেটার। এটা দিয়ে রোড পার হয়ে রোড ক্রস করে ওই পারে যাওয়া যায়। এটা কলকাতায় ম্যাক্সিমাম জায়গায় আছে, বাট সব জায়গায় নেই। আবার এইখানে নিউ টাউনের দিক দিয়ে এটার নতুন করছে, এই জন্য এটা পরিবেশটা ভালো, কিন্তু ওল্ড টাউনের দিক দিয়ে এটার পরিবেশটা অনেক খারাপ। ভিতর অনেক ময়লা টয়লা ফালানো। নিউ টাউন এরিয়াটা অনেক বেশি সুন্দর, কারণ নিউ টাউনে সব কিছু গুছানো আছে, আর বাকি সবগুলো ওল্ড টাউনের সাইড দিয়ে সব উল্টা পাল্টা। তো আমরা এখন এসে গাড়ি নিয়ে আমরা মার্কেট স্ট্রিটে যাব, যে আমরা লাঞ্চ শেষ করব।